আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। সো যেহেতু আমাদের 25 এইচএসসি বেস 25 মোটামুটি প্রায় এইচএসসি শেষ, তো আমাদের যেহেতু সামনের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, সো আমাদের যেহেতু ফার্স্ট টার্গেট সবাই ঢাকা থাকবে। সো অ্যাডমিশন পরীক্ষার ক্ষেত্রে তোমাকে সবচেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার বিগত সালে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় যারা পরীক্ষা দিবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সালের যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করা। তুমি পড়াশোনা করবা ঠিক আছে, বাট তোমাকে জানতে হবে, স্মার্টলি পড়াশোনা করতে হবে যে কোন টপিক থেকে প্রশ্নগুলো হয়, এগুলো কিভাবে সমাধান করতে হবে, কোন কোন টপিকের প্রতি আমাকে জোর দিতে হবে। সো তারই ধারাবাহিকতায় আজকে থেকে আমরা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সালে আসা বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদেরকে সমাধান করে দেখাবো, এ টু জেড ভালোভাবে ক্লিয়ার করে দিব। তুমি যদি সেই ধারাবাহিকতায় নিজেও সমাধান করো, নিজেও পড়াশোনা করো, ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করো তোমার জন্য একেবারে ইজি হয়ে যাবে। সো আজকে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা 2020-21 সালের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সো ভাই আমরা যদি একটু প্রশ্নটা পরেই যদি প্রশ্ন একটু দেখি, সেটা বলছে কি একটি মজুদ পণ্যের ক্রয় মূল্য। মজুদ পণ্য মানে কোনটা? এটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য। এই সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য দেওয়া আছে 15,500 টাকা এবং বাজার মূল্য দেওয়া আছে কত? বাজার মূল্য দেওয়া আছে 12,500 টাকা। এখন আপনাকে বলছে এই যে আপনি মজুদ, এটা আপনার কি হয়েছে? গণনা থেকে বাদ পড়ে গেছে, অর্থাৎ আপনি হিসাবভুক্ত করতে ভুলে গেছেন। এখন আপনাকে বলা হয়েছে যদি এই মজুদটি সঠিকভাবে হিসাবভুক্ত করা হয় তাহলে মুনাফার উপর কি প্রভাব পড়বে। এখন আমরা প্রত্যেকে ভালো করে জানি যে ভাইয়া সমাপনী মজুদ পণ্য আমরা কোথায় বসাই, বা সমাপনী মজুদ পণ্য আমরা আয় বিবরণীতে অন্তর্ভুক্ত করি। কোথায়? আয় বিবরণীতে অন্তর্ভুক্ত করি। আয় বিবরণীতে আমরা কি করি? আয় বিবরণীতে আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে আমরা পারিবারিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত খরচ, এরপর আমরা কি করি? মাইনাস সমাপনী মজুদ পণ্য করি। মাইনাস সমাপনী মজুদ করে আমরা কি নির্ণয় করি ভাইয়া? মাইনাস সমাপনী মজুদ নির্ণয় করে আমরা বিকৃত পণ্যের ব্যয় বের করি। বিকৃত পণ্যের ব্যয় বের করি, যেটা বিক্রয় থেকে বিয়োগ করার পর আমাদের হাতে কি আসে? আমাদের হাতে মুনাফা আসে অথবা ক্ষতি আসে। মুনাফা বা ক্ষতি যে কোনো দুইটাই আসতে পারে। এখন ভাইয়া মুনাফা বা ক্ষতি কখন আসবে? আপনি যদি বিক্রয় যদি বিকৃত পণ্যের ব্যয়ের তুলনায় বেশি হয়, বিক্রয় যদি বিকৃত পণ্যের ব্যয়ের তুলনায় বেশি হয় তাহলে কি আসবে? তাহলে আসবে মুনাফা। কিন্তু যদি বিকৃত পণ্যের ব্যয় বেশি হয়ে যায় তাহলে কি আসবে? তাহলে যেটা আসবে সেটা হচ্ছে ক্ষতি। এখন আমাদেরকে বলছে আমরা সমাপনী মজুদ পণ্য, আমাদের দুইটা মূল্য দেওয়া আছে যেটা আমরা হিসাবভুক্ত করি নাই। এখন এখানে আর একটা বিষয় আমরা যদি একটু ভালো করে শিখি, সেটা হচ্ছে ভাইয়া সমাপনী মজুদ পণ্য একটা 15,500 ক্রয় মূল্য, বাজার মূল্য 12,500। এখন ভাইয়া আমাদেরকে শেখানো হয়েছে সমাপনী মজুদ পণ্যের ক্ষেত্রে যেটা কম সেটা ধরতে হবে। এখন হয়তো আমরা এখনো অনেকেই জানি না যে ভাইয়া কেন ছোটটা ধরবো, কেন ছোট মূল্যটাকে ধরতে হবে, বড়টাকে ধরা যাবে না। একটু ভালো করে মাথায় রাখবেন, আপনাদের যে হিসাব বিজ্ঞান নীতিমালার একটা নীতিমালার নাম হচ্ছে রক্ষণশীল নীতিমালা। একটা নীতিমালার নাম হচ্ছে কি? রক্ষণশীল নীতিমালা। যেই নীতিমালা তোমাকে বলছে তুমি প্রতিষ্ঠানের সম্পদ কম দেখাবা, দায় বেশি দেখাবা, আয় কম দেখাবা, ব্যয় বেশি দেখাবা। এখন একটা কথা আছে যেটার নাম হচ্ছে কি? সম্পদ কম দেখাবা। সম্পদ কি করবা? কম দেখাবা। এখন সমাপনী মজুদ পণ্য কোন ধরনের সম্পদ? চলতি সম্পদ। এই চলতি সম্পদ যদি তোমাকে কম দেখাতে হয় তাহলে 15,500 12,500 মধ্যে যেটা গ্রহণযোগ্য কোনটা হবে? 12,500কে তোমাকে গ্রহণ করতে হবে, কারণ সম্পদ কি? কম। কম মানে কোনটা দেখাবো আমরা? ছোটটা দেখাবো। ওকে, আমাদের প্রশ্ন মোটামুটি বোঝা শেষ। এখন এটা আমরা যখন সঠিকভাবে হিসাবভুক্ত করব, বলছে সঠিকভাবে হিসাবভুক্ত হলে কি প্রভাব পড়বে? তোমার কি মুনাফা 15,500 টাকা কমে যাবে? মুনাফা কি 3,000 টাকা বেড়ে যাবে? মুনাফা কি 3,000 টাকা কমে যাবে, নাকি মুনাফা 12,500 টাকা বেড়ে যাবে? এখন সঠিক আনসার কোনটা হবে? প্রথমত বুঝলাম যে ভাইয়া সমাপনী মজুদ পণ্য 12,500 টাকা আমাকে গণ্য করতে হবে। এখন একটু সমাপনী মজুদ পণ্য কার সাথে সম্পৃক্ত? সমাপনী মজুদ পণ্য বিকৃত পণ্যের ব্যয়, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় এবং কি মুনাফার সাথে সম্পৃক্ত। এখন আমরা যে একটু আগে দেখলাম, আমরা যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করব, কোনটা? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুদ পণ্য বিয়োগ করে আমরা কি পাই? বিকৃত পণ্যের ব্যয় পাই। এখন আমরা যদি সমাপনী মজুদ পণ্য 12,500 টাকা যদি বিয়োগ করে দেই তাহলে আমাদের কি হবে? আমাদের বিকৃত পণ্যের ব্যয় আরো কমে যাবে। বিকৃত পণ্যের ব্যয় কি হবে? কমে যাবে। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুদ পণ্য বিয়োগ করলে ধরলাম বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় 15,000 টাকা। 15,000 টাকা। এখন আমরা যখন এটা হিসাবভুক্ত করব না, আমাদেরকে কি বলছে? আমরা শুরুতে হিসাবভুক্ত করি নাই। আমরা যদি হিসাবভুক্ত না করি, বিকৃত পণ্যের ব্যয় কত দেখাচ্ছিলাম? 15,000 টাকা। কিন্তু যখন এটা হিসাবভুক্ত করবে এটা কি যাবে? বাদ যাবে। বাদ গেলে কত চলে আসবে? বাদ গেলে আমার কত? 2,500 টাকা চলে আসবে। তাহলে বিকৃত পণ্যের ব্যয় কমে যাচ্ছে কখন? যখন সমাপনী মজুদ পণ্য আমরা হিসাবের মধ্যে হিসাবভুক্ত করব। এখন যদি ব্যয় কমে যায়, ভাইয়া ব্যয়ের সাথে মুনাফার বিপরীত সম্পর্ক। ভালো করে মাথায় রাখবেন, ব্যয়ের সাথে মুনাফার কি সম্পর্ক ভাইয়া? বিপরীত সম্পর্ক। এখন ব্যয় যদি কমে যায়,
কি হবে, মুনাফা বেড়ে যাবে। মুনাফা কি হবে, মুনাফা বেড়ে যাবে। তার মানে বিক্রিত পণ্যের ব্যয় যদি কমে যায় তাহলে আমাদের বিক্রয়ের তুলনায় কি হবে, বিক্রিত পণ্যের ব্যয় কম হয়ে যাবে, বিক্রয় কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। আর বিক্রয় বেশি মানে কি, মুনাফা বেশি। তাহলে কত টাকা বেশি হবে, মুনাফা 12,500 টাকা বেড়ে যাবে। 15,000 টাকা কেন হবে না, কারণ যেটা কম সেটা অন্তর্ভুক্ত আমাদেরকে করতে হবে। তাহলে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। অ্যান্সার কত, মুনাফা 12,500 টাকা বেড়ে যাবে। কারণ সমাপনী মজুত পণ্য হিসাবভুক্ত করলে বিক্রিত পণ্যের ব্যয় কমে যায়, ব্যয় কমে গেলে মুনাফা বেড়ে যায়। কারণ তাদের মধ্যে কি সম্পর্ক, তাদের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক। সো বিস্তারিত যদি এভাবে আলোচনা করে পড়াশোনা করেন ইনশাল্লাহ খুব সহজ হয়ে যাবে। সো দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাস।